হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এসিপি পাওয়ার প্লের ফ্রি ক্লাসের আরও একটি অংশে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। তোমাদের সাথে পুরো জার্নি জুড়ে আছে তোমাদের মানিক ভাইয়া। আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এইচএসসিতে যে টপিকটা নিয়ে স্টুডেন্ট অনেক বেশি ভয় পায়, অনেক বেশি টেনশন করে, সো ওই টপিকটাকে কিভাবে সহজে বোঝানো যায় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো ক্লাসটা যেহেতু এইচএসসির আর্টস, কমার্স, সায়েন্স সকলের জন্যই, সো এবং ফ্রিতে সকলের জন্য আছে, তাই তোমরা যারা ক্লাসটাতে জয়েন করেছো তোমাদের সবাইকে স্বাগতম। পাশাপাশি তোমরা এই ক্লাসটাকে সকলের সাথে শেয়ার করে দাও, তোমার বন্ধু যারা রয়েছে তাদেরকে জানিয়ে দাও যে এসিপিতে কিন্তু আমাদের একাডেমিকের আর্টস এবং কমার্সের সকল সাবজেক্টের বিস্তারিত একটা ক্লাস হতে যাচ্ছে আজকে। সো সবাইকে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। দেখি তোমরা কারা কারা আছো ক্লাসে, তোমরা তোমাদের জানাও, অবস্থান জানাও। আচ্ছা, তোমাদের ইংলিশের কি অবস্থা ভাইকে জানাও তো দেখি, তোমাদের ইংরেজির কার কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে। আমরা কিন্তু আজকে রাইট ফর্ম অফ ভার্ব শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভ করবো না, আমরা রাইট ফর্ম অফ ভার্বের কনসেপ্ট শিখবো। আমরা যতগুলো রুলস আছে রুলসগুলো নিয়ে আলোচনা করব, এবং এই রুলসের আন্ডারে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে কোন প্রশ্ন এসেছে সেটার উত্তর কি হতে পারে, এই প্রত্যেকটা কনসেপ্টকে আমরা ধরে ধরে বিশ্লেষণ করে সলভ করব। তাই বুঝতেই পারছো যে ক্লাসটা কতটা দুর্দান্ত হতে যাচ্ছে। তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও ক্লাসটাতে। অনেকে বলেছে মোটামুটি ভালোই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন বলেছে, লাবিবা বলেছে বেহাল দশা, তাই না? অনেকের কিন্তু বেহাল দশা তোমাদের ইংরেজির, তাই না? তোমার দেখা যায় যে তোমরা গ্রুপের সাবজেক্টে সময় দিলেও বা মনোযোগ দিলেও কিন্তু গ্রুপের সাবজেক্টের পরে যে ইবিআই বা ইংলিশ বাংলা আইসিটি, এখানে তোমাদের অনেকেরই খুব বেহাল দশা থাকে। সো এই বেহাল দশা থেকে আমরা কিভাবে বের হতে পারি এটা নিয়ে আজকে আমরা ক্লাস করবো, ঠিক আছে? ওকে। খুব ভালো না ভাইয়া, ফার্স্ট পেপারও কঠিন লাগে। আচ্ছা, অনেকে বলছে ফার্স্ট পেপার আরও কঠিন লাগে। হ্যাঁ, ওকে, ফার্স্ট পেপার নিয়ে অনেকে বলছে রাইট ফর্ম ভার্ব 40% কমপ্লিট আছে, দেখা যাক। ওকে, তোমরা শেয়ার করেছো ক্লাসটা, বলো তো। তোমাদেরকে আমি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি। হ্যাঁ, একজন বলেছে ইংলিশ বই খুলি নাই এতদিন। আহা, খুব বাজে, খুব বাজে। এটা কিন্তু এক্সপেক্ট করি নাই যে বই খুলো নাই, তাই। ওকে, ঠিক আছে, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে দাও ভাইয়াকে যে ভাইয়া ক্লাসটা শেয়ার করছি। আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্ব এমনভাবে পড়বো, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমার আসলে আর কোনো দিন কোনো চিন্তা করা লাগবে না। যদি আজকের ক্লাসে পুরোটা শেষ হবে না, আমরা আজকে বেশ ভালোভাবে শেষ করার চেষ্টা করব। যেটুকু আমরা শেষ করছি তা বুঝে বুঝে শেষ করার চেষ্টা করব, এবং খুব ডিটেলসে শেষ করব, ঠিক আছে? শেয়ার করার জন্য কি গিফট আছে? না, শেয়ার করার জন্য গিফট নাই, বাট একটাই গিফট হতে পারে যে তোমার যে বন্ধু এই ক্লাসটা করবে সেও হয়তো অনেকগুলো প্রবলেমে ছিল রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, সে হয়তো পরীক্ষায় খারাপ করতেছিল, সেও হয়তো কোনো জায়গায় খুঁজতেছিল যে কিভাবে এই টপিকটা আমি বুঝে শেষ করতে পারি। সো ওই বন্ধুর থেকে তোমার যে দোয়াটা আসবে, ওই বন্ধুর থেকে যেই মন থেকে তোমার প্রতি একটা কি বলা যায় ভালোবাসা আসবে, ওইটাই আসলে আমি মনে করি গিফট আজকে ক্লাসে, ঠিক আছে? ওকে, লাবিবা ডান। ওকে, লাবিবা গিফট করে দিয়েছে। আরেকজন বলেছে শেয়ার ডান। ইফতি, ওকে ইফতি। একজন বলেছে গিফট থাকলে শেয়ার করবো। গিফট হচ্ছে তোমার যে বন্ধুরা ক্লাস করবে সে তোমাকে দোয়া করবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করছি। হ্যাঁ, আজকে আমরা পড়াশোনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। চলো, আচ্ছা আমরা প্রথমে একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে আমরা যা পড়তে যাচ্ছি তা কোন টপিকে আসে, কত নং প্রশ্ন আমাদের আসে। আমরা একটু খেয়াল করি। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব আমাদের প্রশ্নে আসবে হচ্ছে 5 নং কোয়েশ্চেনে আসবে তোমাদের। তবে যারা তোমরা 26 ব্যাচ আছো তাদের 5 নঙে, আর যারা 25 ব্যাচ তাদের হচ্ছে 4 নঙে আসে। মোট 10টা গ্যাপ থাকবে একটা প্যাসেজের মধ্যে। আর নাম্বার কত আমাদের বলো তো? 5 নাম্বারের জন্য আমরা পড়াশোনা করব। তার মানে আজকের ক্লাসটা করতে পারলে আমরা 5 নাম্বার যেটুকু শেষ করি, আমরা 5 নাম্বারের জন্য আজকে পড়াশোনা করতেছি। এখন আমরা আসবো একটু রাইট ফর্ম অফ ভার্বের একটা প্রশ্ন দেখি। যে তোমরা অনেকেই কনফিউজড যে ভাইয়া আজকে রুটিনটা কখন দিবে? আমাদের প্রাইভেট ব্যাচে যে ক্লাসের রুটিন, এটা আমাদের আজকে রাতের মধ্যেই পাবলিশ হয়ে যাবে, রুটিন তৈরি হচ্ছে। ওকে, আমরা অনেকেই কনফিউজড, আমরা অনেকেই পড়ি নাই রাইট ফর্ম ভার্ব নিয়ে, আমাদের কোনো আলোচনাই করি নাই। অনেকে প্রশ্নটা চিনে না, এমন অনেকে আছে যে ভাইয়া বই খুলি নাই। দেখো, আমরা প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করবো যে প্রশ্নটা কেমন। এখন দেখো, এই প্রশ্নটা এটা হচ্ছে আমাদের একটা ডেমো কোয়েশ্চেন। বিগত বছরে এইরকম প্রশ্নটা আসছে।
তাহলে ডেমো কোয়েশ্চেন মানে হচ্ছে এইটা দেখে তুমি ধারণা নিবা যে তুমি পরীক্ষায় কেমন প্রশ্ন পেতে যাচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ডেমো কোয়েশ্চেন। দেখো কোন একটা বোর্ডে আসছে, এই যে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে এ থেকে জে পর্যন্ত মোট 10টা কোয়েশ্চেন, 10টা গ্যাপ দেওয়া আছে। এখন গ্যাপের ঠিক পাশে দেখো তোমাকে একটা ইন্ডিকেটর দিয়ে দিয়েছে, একটা শব্দ দিয়েছে, একটা ভার্ব দিয়েছে। তোমাকে এই সেন্টেন্সটার বা এই পুরো প্যাসেজটার টেন্স, নাম্বার, পারসন সবকিছু মেইনটেইন করে কি করতে হবে, তোমাকে এই ভার্বটা সঠিক ফরম্যাটটা এখানে বসাতে হবে। তাহলে তুমি কাজ কি তোমার বলো তো? তোমার করণীয় হচ্ছে তুমি এ বি সি দিয়ে প্যাসেজের যেখানে যেটা সঠিক উত্তর ওইটা তুমি বসাবা, দ্যাটস ইট। ওকে, তাহলে প্রশ্নটা বুঝলাম। হাবিবুল্লাহ বলেছে রাইট ফর্ম বুঝি না ভাইয়া। আর হাবিবুল্লাহ ভাইয়া যেভাবে অ্যাকাউন্টিং পড়ায়, অ্যাকাউন্টিং এর যে বস, অ্যাকাউন্টিং এর বসের ইংলিশ বোঝা লাগবে না, ঠিক আছে? আর মজার ব্যাপার হচ্ছে হাবিবুল্লাহ ভাই হচ্ছে ঢাকা ভার্সিটিতে ফাইন্যান্সে পড়াশোনা করে। সো ওইখানে আসলে সকল বই এবং ইউনিভার্সিটি টিচারদের লেকচারও কিন্তু ইংলিশে হয়। সো বুঝে না এই কথাটা আমরা বিশ্বাস করলাম না। একজন বলছে নাটক কম করেন ভাইয়া। ঠিক আছে, আসলেই হাবিবুল্লাহ অনেক নাটক করে। ওকে ঠিক আছে, বাট লজিক্যাল। ওকে, আসো আমরা একটু দেখি। হ্যাঁ, হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্ব? এই প্রশ্ন আমরা সবার আগে বুঝবো যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে ব্যাপারটা কি। আমরা যদি এই পুরো জিনিসটাকে ভাঙি, আমাদের টপিকের নাম কি? রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে রাইট শব্দ অর্থ কি বলতো? সঠিক, তাই না? রাইট শব্দ অর্থ হচ্ছে সঠিক। আচ্ছা, ফর্ম শব্দ অর্থ কি জানো তোমরা? ফর্ম মানে হচ্ছে গঠন অথবা রূপ, কোনো কিছু রূপ, চেহারা, গঠন, কাঠামো। তাহলে ফর্ম অর্থ আমি কি দিলাম? সঠিক কাঠামো বা সঠিক রূপ। আর অফ শব্দের বাংলা অর্থ কি? এর, প্রিপোজিশন। আর ভার্ব অর্থ কি? ক্রিয়া, তাই না? ক্রিয়া। ওকে, তাহলে আমরা মূলত কি পেলাম বলতো? ভার্বের সঠিক রূপ বা ক্রিয়ার সঠিক রূপ, ক্রিয়ার সঠিক রূপ, ক্রিয়ার সঠিক রূপ, তাই তো? শেষ। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবা আমাদের পার্ট অফ স্পিচের মধ্যে এমন একটা পার্ট অফ স্পিচ আছে যেটা ছাড়া ইংলিশ সেন্টেন্স হতে পারে না, whether it's a small sentence or very large sentence, no matter, but if there is no that part of speech, you can never make a proper sentence. So what part of speech that is? বলো, কোন পার্ট অফ স্পিচটা ছাড়া আমাদের কোনোভাবেই, কোনো রকমভাবেই আমরা একটা পূর্ণাঙ্গ ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি না? কি হবে সেটা বলো? ভার্ব, অনেকে বলেছে ভার্ব, অনেকে ভার্ব বলেছে। দেখি আর বাকিটা কি বলে। ভার্ব বলেছে, শাফিন মেধা বলেছে ভার্ব, লাবিবা বলেছে ভার্ব, অনেকে ভার্ব বলছে, রাইট? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ক্রিয়ার সঠিক রূপ, আমরা জানি কি ভার্ব ছাড়া কোনো সঠিক বাক্য হতে পারে না। এখন দেখো, তুমি ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, তোমরা চিন্তা করো ভাই যদি সেন্টেন্স লিখে এইরকম যে ধরো তোমাদের হাবিবুল্লাহ ভাইয়ের নাম নিলাম, হ্যাঁ, যে হাবিব ভাইয়া go to university, okay, go to university regularly. এখন দেখো তো এই বাক্যটা কি সঠিক আছে? আমি বললাম কি হাবিব ভাইয়া গো টু ইউনিভার্সিটি রেগুলারলি, হাবিব ভাইয়া নিয়মিত ইউনিভার্সিটিতে যায়। তাহলে এই জায়গায় তোমরা বলো তো এখানে যে ভার্বটা আমি ইউজ করলাম এটা কি সঠিক নাকি ভুল? ছোট্ট একটা কোয়েশ্চেন, ছোট্ট একটা প্রবলেম এখানে আছে, কিন্তু তোমরা বের করতে পারো কিনা বলো তো দেখি। এই যে সেন্টেন্সটা লিখলাম হাবিব ভাইয়া গো টু ইউনিভার্সিটি রেগুলারলি, এই পুরো সেন্টেন্সটার মধ্যে যে একটা মাত্র ভার্ব আছে সেটা হচ্ছে গো। এই গো ভার্বটা সঠিক ফর্মে আছে কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন টু ইউ। কি হবে ভাবো? তাহলে বলেছে যে গোজ হবে, রাইট? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে হাবিব ভাইয়া গো টু ইউনিভার্সিটি রেগুলারলি, দেখো এটা আমরা কিভাবে বুঝলাম? এটা টেন্সটা আমাকে চিন্তা করতে হবে, কোন টেন্স আছে সেন্টেন্সটা? এটা হচ্ছে দেখো রেগুলারলি। এই রেগুলারলি শব্দটা দেখলে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে? এখন কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে আমার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এখানে যে হাবিব ভাইয়া এটা কোন পারসন বলো তো? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন
সিঙ্গুলার, তাই না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যে ভার্বটা বসবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তার সাথে কি হয়? একটা এস অথবা ইএস হয়। তাহলে কি হওয়া উচিত ছিল? গোজ টু। কি হওয়া উচিত ছিল? গোজ। তাহলে এইখানে যে আমি ভার্বটাকে যে সঠিক রূপে বসাইলাম, এটা এখন একটা পূর্ণাঙ্গ বাক্য। দেখো একটা পুতুলের মতো হয়ে গেছে না? হ্যাঁ, এই যে দুইটা চোখ, এই দুইটা চোখ, এটা হচ্ছে একটা মুখ, তাই না? যদি আমি এখানে একটা ফোঁটা দিয়ে দিই, এখানে এগুলো একটা মানুষের মতো না? দেখো তো সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে হাবিব ভাইয়া গোজ টু ইউনিভার্সিটি রেগুলারলি, এটা কি? এটা হচ্ছে আমাদের এখন সঠিক একটা বাক্য। এই যে দেখো, শুধু ইএস এর জন্য একটা বাক্য সঠিক হলো না, এবং সেটাকে যে সঠিক করার যে নিয়মটা যে করলাম সেটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কাজ হচ্ছে কি, আমাদের এই যে ভার্বের কত রকম প্রশ্ন আসে, কতগুলো টপিক থেকে প্রশ্ন আসে, এই জিনিসগুলোকে আমি অ্যানালাইসিস করেছি যে আমরা কতগুলো রুলস বা কতগুলো স্ট্রাকচার টাইপ ভিত্তিকভাবে পড়লে আমরা পুরো রাইট ফর্ম অফ ভার্বটাকে কভার করে ফেলতে পারবো। এই জায়গার মধ্যে মোট আমি পেয়েছি 15টার মতো রুলস। হ্যাঁ, 15টা। এই 15টা রুলস যদি কেউ পড়ে বা 15টা টাইপ থেকে যদি কেউ পড়ে, তাহলে তার রাইট ফর্ম অফ ভার্বে আর কোনো কনফিউশন থাকার কথা না। সো আমরা একে একে চেষ্টা করব আমরা যতগুলো পসিবল আমরা এই রুলগুলোকে ধরে ধরে বোঝার জন্য, পড়ার জন্য। ওকে, চলো আমরা প্রথম টাইপে আসি। সবাই মনোযোগ দাও। আমরা প্রথম টাইপে কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন যদি এসে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আসলে কি, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। চলো সবাই নোট খাতা করো। হ্যাঁ, প্রত্যেকে নোট রাখো, কারণ আজকের ক্লাস কিন্তু খুবই অ্যানালিটিক্যাল হবে, অনেকগুলো প্রশ্ন সলভ করব। হ্যাঁ, যদি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করতে পারো বা এটা করো, তোমার কিন্তু এই টপিক নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তাহলে দেখি তো আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম কনসেপ্ট আমরা আলোচনা করব, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, তাহলে দেখি তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা বোঝার উপায়টা আসলে কি? দেখো, আমরা প্রেজেন্ট টেন্সকে অনেকগুলো স্ট্রাকচারে, অনেকগুলো সেগমেন্টে ভাগ করি, যে কোন কোন সিচুয়েশনে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা লাগতেছে। হ্যাঁ, ওইটার উপর নির্ভর করে আমরা আসলে ভাগ করতে পারবো বা আমরা সলভটা করতে পারবো। আমরা এই পাশে সেগমেন্ট করে লিখি। দেখো, প্রথমত কোনো সাধারণ কাজ, হ্যাঁ, যেই কাজটা আমরা সাধারণত করি, যে কাজটা আমরা সচরাচর করি, যে কাজটা আমরা নিয়মিত করি। হ্যাঁ, স্বাভাবিক। ধরো আমি একজন মানুষ, আমি পড়াশোনা করি। হ্যাঁ, ব্যাপারটা এমন না এই মুহূর্তে করতেছি, আমি পড়াশোনা করি, এটা আমার কাজ। আমি বললাম যে মাই ফাদার লাভস মি ভেরি মাচ, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তো এই জায়গার মধ্যে কিন্তু আমি কোনো বাবা এখনই ভালোবাসতেছে ব্যাপারটা এরকম না, বাবা আমাকে সচরাচর ভালোবাসে, সবসময় ভালোবাসে। আমি বললাম যে আই লাভ টু হেল্প মাই ফাদার, আমি আমার বাবাকে সাহায্য করতে পছন্দ করি। তাহলে এটা ব্যাপারটা এমন না এখন করতেছি পছন্দটা, আমি সবসময় বাবার কাজে হেল্প করতে পছন্দ করি। তাহলে এই যে একটা কাজ সচরাচর হওয়া, স্বাভাবিকভাবে কোনো কাজ হওয়া, সেটা কি প্রেজেন্ট টেন্সে। তাহলে কি পাচ্ছি? সচরাচর কোনো কাজ হওয়া বোঝাতে, সচরাচর কোনো কাজ হওয়া বোঝাতে। ঠিক আছে? ওকে, একটা গেল। 2 নম্বর আসো, আমরা কি পাই? 2 নম্বর হচ্ছে আমাদের কোনো কাজ যদি নিয়ম মাফিক হয়, হ্যাঁ, নিয়মিত যদি কোনো কাজ হয়, কারো অভ্যাস যদি হয়। ধরো আমি বললাম যে আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি, তো দেখো এটা আমার অভ্যাস না? দেখো আমি প্রত্যেক দিন নিয়মিত 7টায় ঘুম থেকে করতেছি, এটা আমার অভ্যাস। আবার যদি বলি যে আমার মা প্রতিদিন বিকালবেলা চা বানায়, তাহলে এটা আমার আম্মুর একটা অভ্যাস, তাই না? আর বললাম যে সে নিয়মিত স্কুলে যায়, তাহলে ওর স্কুলে যাওয়াটা বা কলেজে যাওয়াটা হচ্ছে নিয়মিত, তার অভ্যাস। তাহলে কোনো কাজ যদি অভ্যাসগতভাবে হয় বা অভ্যাসগত কোনো কাজ হয়, সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি পাচ্ছি? অভ্যাসগত কাজ বোঝালে, অভ্যাসগত কাজ, ঠিক আছে, বুঝালে। তৃতীয়ত আসো, আমরা কোন ক্ষেত্রে পাই বলতো? যদি আমাদের কোনো প্রাকৃতিক সত্য ঘটনা হয়, প্রাকৃতিক, ধরো বললাম কি যে বা চিরন্তন সত্য কথা, ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটাকে এমন যে আজকে উঠতেছে, গতকাল উঠে নাই, অথবা 3 দিন পরে উঠবে না,
ব্যাপারটা কিন্তু এরকম না। প্রতিদিন সূর্য সে পূর্ব দিকে ওঠে, এটা বাস্তব একটা কথা, চিরন্তন সত্য কথা। তাহলে চিরন্তন সত্য হলে কি হবে? চিরন্তন সত্য বুঝালে, ঠিক আছে, চিরন্তন সত্য বুঝালে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরেকটা সেগমেন্ট যদি আমরা পাই সেটা হচ্ছে, ধরো চিরন্তন সত্য পাশাপাশি বাস্তব ঘটনা হতে পারে। ধরো যে কি বলা যায়, যে গ্রীষ্মকালে গরম লাগে, তাই না? এটা সত্য কথা, তাই না? তার বললো যে সততাই উৎকৃষ্ট পন্থা, এটা চিরন্তনও সত্য কোনো কথা না, বাট এটা কিন্তু বাস্তব একটা কথা, সততাই উৎকৃষ্ট পন্থা। বললাম যে গরিবরা অনেক কষ্ট করে, এটা কি চিরন্তন সত্য না? এটা বাস্তব কথা। তাহলে বাস্তব কোনো ঘটনা বোঝালে, বাস্তব ঘটনা, মানে ফ্যাকচুয়াল কিছু আর কি, ঘটনা। তাহলে এই মোটামুটি এই সেগমেন্টগুলোতে আমরা কি ইউজ করি বলতো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখন মজার ব্যাপার হচ্ছে, তোমরা কি জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? তোমরা আগে জানলে লিখো তো দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি একটা সেন্টেন্স বানাবো, এই সেন্টেন্সটা বানানোর জন্য কোন স্ট্রাকচার মেনটেন করব, সাবজেক্ট হবে কখন, বা ভার্বের কেমন রূপ হবে, তারপরে কি বসবে, এটা জানা আছে কিনা তোমাদের? আমি লিখছি, দেখি তোমরা কেউ পারো কিনা। দেখি তোমরা পারো কিনা। তোমাদেরকে আমি 10 সেকেন্ডস টাইম দিচ্ছি যে তোমরা পারো কিনা বলতে, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আসলে কি, এটা তোমাদের মনে আছে কিনা বা পারো কিনা তোমরা। সাবজেক্ট ভার্ব অনেকে বলেছে, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। ওকে, আমরা নিলাম, হ্যাঁ, তোমরা অনেকে অ্যান্সার করছো সাবজেক্ট V1। ওকে, আমরা দেখি কি হয়। আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা আমরা কি বলি বলতো? V1। আর তারপরে লাগবে কি? তারপর লাগবে হচ্ছে আমাদের এক্সটেনশন। খেয়াল রাখতে হবে, আমাদের একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোনো বাধ্যতামূলক পার্ট না, অবজেক্ট ছাড়াই বাক্য হতে পারে। এই জায়গায় অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট নট নেসেসারিলি এটা একটা অবজেক্টই হতে হবে। কোনো বাক্যে পরিপূর্ণ হওয়ার প্রথম শর্ত কিন্তু অবজেক্ট না, অবজেক্ট না হলে বাক্য হয়ে যাবে। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে এক্সটেনশন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমাদের এই যে সাবজেক্টটার সাথে কি ভার্বের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। দেখো, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে কি হবে বলতো? V1 এর সাথে কি হবে? S অথবা ES যুক্ত হবে, S অথবা ES যুক্ত হবে। ওকে, এটা বুঝতে পারলাম আমরা। তাহলে প্রশ্ন জাগ্রত হবে যে ভাইয়া, আপনি তো বুঝাইলেন S বা ES যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু আমি তো থার্ড পারসন সিঙ্গুলারই চিনি না, তাই না? হতে পারে অনেকের এরকম ঘাটতি থাকতে পারে। আমরা থার্ড পারসন সিঙ্গুলার কিভাবে চিনবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এখন চলো, আমাদের এখন কাজ হচ্ছে কিছু এক্সাম্পল দেখা, যে সেন্টেন্স আমরা বানাতে পারি কিনা। চলো, হ্যাঁ। যেমন ধরো, আমি বললাম যে সচরাচর কোনো কাজ করা বোঝাতে। ধরো, আমি সচরাচর কি করি? আমি বললাম যে আমি সচরাচর কি করি? আই ইট রাইস। তাহলে এইটা কি এমন যে আমি এখন খাইতেছি? না, এটা সবসময় আমি করি। যে কাজটা তুমি সবসময় করো, যে কাজটা তুমি নিয়মিতই করো, প্রতিদিনই করো, এইটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট টেন্স, ইনডেফিনিট। তাহলে বললাম কি যে আই, সহজ সেন্টেন্স দিলাম, হ্যাঁ, আই ইট রাইস, একদম সিম্পল, আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। তাহলে এটা কি? এটা সচরাচর কাজ। এরপরে আসো অভ্যাসগত কাজ বোঝালে, মানে অভ্যাস, এটা আমি প্রতিদিন করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তাহলে আমি বললাম যে, ধর আমি বললাম যে শি কি বলা যায়? সে সুইমস ইন দ্য পন্ড। হ্যাঁ, সে প্রতিদিন বা সে প্রতিদিন সকালবেলা নদীতে সাঁতার কাটে। তাহলে কি হবে বলতো? শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কি পাচ্ছি আমরা? সুইমস, শি সুইমস in the pond every morning. তাহলে কি পাচ্ছি? সে প্রত্যেক দিন সকালবেলা নদীতে সাঁতার কাটে। তাহলে কি এটা কারো অভ্যাস না বলো তো? এটা কারো অভ্যাস, ঠিক আছে, এটা কারো অভ্যাস বোঝাচ্ছে। তাহলে আরেকটা জিনিস আসি তো,
যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে কি হবে? ধরো বললাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? সত্য কথা। তাহলে কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে দেখো এই প্রত্যেকটা সেন্টেন্স কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে পার্সনের ব্যাপারটা। ওকে, এইটুকু আশা করছি আমরা বুঝেছি। আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আমাদের বিগত বছরে কেমন প্রশ্ন এইচএসসিতে এসেছে। চলো সলভ করি। তাহলে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো তো, কি বলছে যে ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসেলস স্ট্রং। ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম, তাই তো? ব্যায়াম কি করে? ব্যায়াম আমাদের শরীরটাকে স্ট্রং করে বা অ্যাক্টিভ করে, সতেজ করে, আমাদের শরীরের মাসেলগুলোকে খুব শক্তিশালী করে ব্যায়ামের মাধ্যমে। হাঁটা চলা হোক, সেটা ডাম্বেল নিয়ে হোক। ওকে, তাহলে খেয়াল করো এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা কিসের নাম? এটা ব্যায়ামের নাম। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কোন পার্সন, তাই না? পার্সনের সাথে কিন্তু খুব বেশি কানেক্টেড, তাই না? পার্সনের সাথে খুবই কানেক্টেড। এখন বলো ফিজিক্যাল এক্সারসাইজ কি হবে? এখন আমরা পার্সন জিনিসটা জানা আমাদের কিন্তু বেশ জরুরি। চলো আমরা পার্সনটাকে একটু সহজে জেনে আসি, যেন তোমার কখনোই পার্সন নেওয়ার কোনো প্রবলেম না হয়। আসো আমরা পার্সনটাকে একটু শিখি। হ্যাঁ, সবাই একটু পার্সনের জন্য একটা লিস্ট করো। হ্যাঁ, আমরা পার্সনটাকে বোঝার চেষ্টা করি যে পার্সন কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এইবার আমরা সবাই একটা ছোট্ট নোট করবো। এখানে লিখা হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে হচ্ছে ফার্স্ট, এখানে হচ্ছে সেকেন্ড, এখানে হচ্ছে থার্ড। ঠিক আছে? আর এইখানে আমরা দুইটা ঘর করব। এখানে দুইটা ঘর এইভাবে রাখো, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? একটা ঘর হচ্ছে আমাদের সিঙ্গুলার, এই ঘরটা হচ্ছে সিঙ্গুলারের জন্য, আর এই ঘর আমরা লিখবো হচ্ছে সব প্লুরাল। ঠিক আছে? এই ঘরটা যারা মুখস্থ রাখবা, তোমার পার্সন আর কখনোই তোমার ভুল হবে না। এই একটা চার্টের মধ্যে আমাদের যত পার্সন আছে সেগুলো কোনটা সিঙ্গুলারে আছে, কোনটা প্লুরালে আছে, সবকিছু আমাদের এখানে চলে আসতেছে। তাহলে দেখো সিঙ্গুলার কি পাচ্ছি আমরা ফার্স্ট পার্সনে? আমাদের সিঙ্গুলার হচ্ছে শুধু আই, আর ফার্স্ট পার্সন প্লুরালকে আমি, আমরা। তাহলে প্লুরাল কি পাচ্ছি আমরা? উই। আসো সেকেন্ড পার্সন সিঙ্গুলার কে বলো তো? সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একই রকম, তাদের চেহারা দেখতে একই রকম, বাংলা অর্থটা সাবজেক্ট কোথায় বসতেছে তার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তাহলে এটা কি? এটা হচ্ছে ইউ আমাদের। ওকে, ইউ যখন সিঙ্গুলার তখন এটা অর্থ হচ্ছে তুমি, আবার ইউ যখন প্লুরাল তখন এটা অর্থ কি হয়ে যায় বলো তো? বলতে পারো? ইউ যখন প্লুরাল হচ্ছে তখন তার মিনিং কি দেয় বলো দেখি, তোমরা পারো কিনা। এবার আসলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে আমাদের হি, শি, ইট, আর একজনের নাম, একটা ব্যক্তির নাম, একটা বস্তুর নাম, একটা দেশের নাম, একটা মানুষের নাম, একটা পাখির নাম, একটা গাছের নাম, যে কোনো একটা জিনিসের নাম কি বলবো? থার্ড পার্সন সিঙ্গুলার, একটি নাম, একটি মাত্র নাম। ঠিক আছে? এবার প্লুরালে আসো, কি হবে এই জায়গার মধ্যে? এখানে হচ্ছে আমাদের প্রোনাউন হচ্ছে শুধুমাত্র দে, আর কি আছে বলতো? একের বেশি নাম, একের বেশি নাম। ওকে, বুঝতে পেরেছো? তোমরা, রাইট? এই তো গুড। এটা কি হবে এখানে বলতো? তোমরা। এখানে কি পাচ্ছি আমরা? তোমরা। তাহলে ইউ যখন সিঙ্গুলার হচ্ছে না, এটা বাংলা হচ্ছে তুমি, ইউ যখন প্লুরাল হচ্ছে তার মিনিং হচ্ছে তোমরা। ওকে, তাহলে এখন আমরা প্রশ্নগুলো সলভ করি। চলো, ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, আমরা তো লিখেই দিয়েছি। তাহলে শারীরিক ব্যায়াম, তাহলে এটা কি? এটা কি ফার্স্ট পার্সন? না। সেকেন্ড পার্সন? না। অবশ্যই থার্ড পার্সন। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি? শারীরিক ব্যায়াম, একটা কাজের নাম বলছে। তাহলে কি হবে এখানে? মেক না হয় অ্যান্সার কি হবে? মেক্স। তারপর আসো ইট। তাহলে ইট দেখো তো কোথায় আছে আমাদের ইট? এই যে দেখো ইট আছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে ইটের সাথে কি হবে? ইট এন্টারটেইনস। ইট কি হবে? ইট এন্টারটেইনস। তারপর আসো ইট, আবার দেখো ইট আছে। ইট গিভস স্ট্রেংথ আওয়ার ব্রেইন, এটা আমাদের মস্তিষ্ককে শক্তি দেয়। তাহলে ইটের সাথে কি হবে? গিভের সাথে, ভার্বের সাথে এস অথবা ইএস, কি হচ্ছে? গিভস। ইট গিভস স্ট্রেংথ ড্যাশ আওয়ার ব্রেইন। ওকে, বুঝে গেল?
হ্যাঁ পরবর্তীতে এটা রেকর্ড ক্লাস পাওয়া যাবে না, হ্যাঁ তোমরা এই ক্লাসগুলোকে আমাদের এই পেজে পাবা, কিন্তু পেজে তো অনেক ক্লাস হচ্ছে, নিয়মিত 2টা করে ক্লাস হচ্ছে, অনেক ভিডিও আসতেছে, পোস্ট আসতেছে। সো তুমি এইটা যদি না পাও, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা লিখে সার্চ করলে তোমরা আমাদের সবগুলো ক্লাসকে সাজানো আকারে পাবা, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস, প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা তোমরা আমাদের কি বলা আছে ইউটিউবের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। সো টেনশনের কোনো কারণ নাই যে ভাইয়া কোনো কারণে মিস হচ্ছে পাবো কিনা, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকছে। ওকে, আচ্ছা তারপরে আসি আমরা দেখি নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা একটু পড়বো যে আমরা তো ইনডেফিনিট টেন্স বুঝলাম, বিভিন্ন সময় দেখা যায় যে সেন্টেন্সটা নেগেটিভে থাকে, ওই সময় তুমি কিভাবে সেন্টেন্সটাকে নেগেটিভ ভার্ব বসাবা, এইটা একটা বড় কোয়েশ্চেনের জায়গা। চলো আমরা একটু দেখি যে নেগেটিভ সেন্টেন্স নিয়ে বা নেগেটিভ আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ভার্ব বসাবো, চলো তাহলে নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ভার্ব বসাইতে পারি বলো তো? নেগেটিভ সেন্টেন্স, আচ্ছা এখন আসো নেগেটিভ সেন্টেন্সে আমাদের প্রশ্নগুলো কয় রকমের হয়, এটা হচ্ছে মজার ব্যাপার। আমাদের নেগেটিভ সেন্টেন্সে আমরা জানি, দেখো আমাদের যে 12টা টেন্স আছে তার মধ্যে 10টা টেন্সেরই কোনো না কোনো অক্সিলিয়ারি আছে। ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে, এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, আর প্রেজেন্ট কি বলা যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্ট হ্যাড, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, হ্যাড বিন হ্যাজ, আর হচ্ছে শুধু হ্যাড বিন। ফিউচারে আসো সব জায়গায় শ্যাল বা উইল আছে, শুধু 2টা টেন্সে আমাদের অক্সিলিয়ারি কি প্রেজেন্ট ইনডেফিনিট আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে এই 2টাতে আমাকে অবশ্যই নেগেটিভ করার সময় ঝামেলা হইতে পারে। তাহলে আমরা প্রথমেই শিখবো যে প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা কিভাবে নেগেটিভ করবো, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ আমি সংক্ষিপ্ত করে লিখছি, তোমরা একটু নোট রাখবা। প্রেজেন্ট ইনডেফিনিটে আমাদের নেগেটিভ করার সিস্টেম হচ্ছে ডু নট অথবা ডাজ নট, সাথে কি হবে বলো তো, সাথে হবে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন। সবাই একটু নোট রাখো, প্রত্যেকে নোট রাখো, হ্যাঁ কারণ এই জিনিসগুলো ভাই আবার বুঝাই দিব, আবার ক্লিয়ার করে দিব, যেন তুমি এই সেন্টেন্সগুলো লিখে সমস্যা না পড়ো। আসসালামু আলাইকুম স্যার, গার্লফ্রেন্ড ফোন দিছে, ক্লাস থেকে বের হয়ে গেলাম। তো এটা বলার কি আছে বলো তো? তোমার যদি গার্লফ্রেন্ড ফোন দেয়, তুমি ফোন ধরো, যাও ফোন ধরো, কথা বলো, কথা বলে আবার ক্লাসে আসো। এটা এটা কি ধরনের কথা? খুবই এটা সহজ জিনিস, তুমি এটা বলা কি আছে, তুমি ফোন ধরো, তুমি ক্লাস থেকে বের হও, ফোন বাধ্যবাধকতা নাই কারোর জন্য, তাই না? ক্লাস থেকে বের হয়ে ফোন ধরো, দৌড়ে আবার ক্লাসে আসো, সহজ জিনিস, তাই না? আচ্ছা আসো আমরা এখানে আসি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি খেয়াল করো। ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে যে সে নিয়মিত স্কুলে যায় না, সে নিয়মিত স্কুলে যায় না, তাহলে বলা হলো কি, ধরো হি, তাহলে হি এর সাথে কি হবে বলো তো, হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার ডাজ, তাহলে হি ডাজ নট, হি ডাজ নট। তাহলে ডাজ নটের পরে তোমরা বলো তো গো হবে নাকি গোজ হবে? তোমাদের কাছে আমার প্রশ্ন, গো লিখবা নাকি গোজ লিখবা বলো তো? গোজ টু ইউনিভার্সিটি বা কলেজ রেগুলারলি, ওকে বলো এই প্রশ্ন উত্তরটা কিরকম হবে? হ্যাঁ স্লাইড দিলে ভালো হয়। এই ক্লাসের স্লাইডটা তোমরা হচ্ছে এই ক্লাসটার পরে এই ক্লাসের ক্যাপশনে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ এই ক্লাসের স্লাইডটা ক্যাপশনে তোমরা পাবা। আচ্ছা একজন বলেছে গো হবে, দেখি বাকিরা বলো। ডাজেন্ট তো দিয়েছি আমরা, এই যে ডাজ নট দিয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই জায়গায় কি হবে বলো, এই জায়গায় আমরা কি উত্তর দিব বলো, কি হতে পারে? গো বলেছো, গো বলেছো, যারা গো বলেছো গুড, ভেরি গুড, উত্তর গো হবে, গোজ না। কারণ কি খেয়াল করো, আমরা যখন ডু নট বা ডাজ নট করতেছি তখন V1 মাথায় ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে এর সাথে এস, ইএস, আইএনজি, V2, V3 কিচ্ছু করা যাবে না, শুধু গোই থাকবে। তাহলে আমরা যা চেঞ্জ করার ডুয়ের থেকে ডাস করে ফেলছে, কিন্তু ইএস অলরেডি চলে আসছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? গো হচ্ছে উত্তর সঠিক, গোজ হচ্ছে উত্তর ভুল। ঠিক আছে, ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা বুঝতে পারলাম। এখন সবাই একটু মনোযোগ দাও তো, আমরা পাস্ট ইনডেফিনিট কিভাবে করব? পাস্ট ইনডেফিনিট কিভাবে করতে পারি আমরা? দেখো পাস্ট ইনডেফিনিট করার ক্ষেত্রে আমরা কোন নিয়মটা মেনটেন করব? এটা স্ট্রাকচার হচ্ছে ডিড নট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন, তারপর কি আমাদের এক্সটেনশন, শেষ স্ট্রাকচার। তাহলে দেখো তো
তাহলে আমরা কিভাবে এই উত্তরটাকে কি করতে পারি, এই উত্তরটাকে আমরা সেন্টেন্সে নিতে পারি। বললাম যে হি ডিড নট, তোমরা উত্তর দিবা, হ্যাঁ সবাই উত্তর দাও। প্রেসক্রাইব অর প্রেসক্রাইবড, সে কোনো ঔষধ সাজেস্ট করেনি। এই প্রশ্নটার উত্তর কারা কারা পারবা বলো দেখি একটু, সবাই দ্রুত অ্যান্সার করো তো। এই প্রশ্ন আমরা কোনটা উত্তর নিব? হি ডিড নট প্রেসক্রাইব অর প্রেসক্রাইবড এনি মেডিসিন, সে কোনো রকম মেডিসিন বা ঔষধ প্রেসক্রাইব করে নাই, তাকে পরামর্শ দেয় নাই কেনার জন্য, খাওয়ার জন্য। কোনটা হবে? অনেক বলেছে আমাদেরকে, মুস্তাফিজুর বলেছ প্রেসক্রাইব, প্রিয়ন্তী বলেছে প্রেসক্রাইবড, ওকে। আর কিছু? লাবিবা বলেছে প্রেসক্রাইব। আচ্ছা দেখো, আমরা এবার স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি যে কোনটা উত্তর সঠিক হতে পারে। হি ডিড নট, ওকে, আমরা স্ট্রাকচার কি পাচ্ছি? ডিড নট এর পরে ভার্বের বেস ফর্ম, রাইট? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি জানো? V2 করা যাবে না। এটা কিসে আছে? প্রেসক্রাইবড V2 তে আছে না? তাহলে V2 তে কিন্তু আমার বেস ফর্ম না, V2 হচ্ছে পাস্ট ফর্ম। আমরা এইখানে দেখো এই ডিডকে পাস্ট করে ফেলছি, তাই আমরা এখানে আবার পাস্ট করব না। তাহলে উত্তর কোনটা হবে আমাদের? শুধু প্রেসক্রাইব হবে, আর এইটা কাটা, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, সে কোনো ঔষধ তাকে দেয়নি। বুঝে গেল? ঠিক আছে, ওকে। আমরা দেখি একটু আমাদের প্রশ্নগুলোতে কেমন প্রশ্ন এসেছে, আমরা সেটা একটু সলভ করি, চলো। এখন আমরা জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ কিভাবে উত্তর করবা তোমরা। বলছে বাট দ্য ম্যান হু ড্যাশ দ্য রং উইল সাফার শিওরলি, যে ব্যক্তি ভুল ত্যাগ করে না, ভুল পথ ছেড়ে আসে না, যেটা ভুল জানার পর সেটা ত্যাগ করে না, সে নিশ্চিতভাবে ভবিষ্যতে কষ্ট পাবে। বুঝছো? তাহলে এই জায়গায় কোনটা উত্তর হইতে পারে ভাবো তো? বাট দ্য ম্যান হু ড্যাশ রং উইল সাফার শিওরলি, সে নিশ্চিতভাবে খুব ভুগবে, কষ্ট পাবে। তাহলে দেখো এটা সত্য কথা না? যেই মানুষ ভুল ত্যাগ করে না, যে মানুষ খারাপ জিনিসকে ত্যাগ করে না, যে মানুষ ভুল পথকে ত্যাগ করে না, সে নিশ্চিতভাবে কষ্ট পাবে ভবিষ্যতে। স্বাভাবিক। ধরো কেউ ধূমপান করতেছে, হ্যাঁ, এখন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট সহ অনেক রোগের তৈরি করে। এখন সে জেনে শুনে যদি এটা ত্যাগ না করে তাহলে কি হবে? সে ভবিষ্যতে ক্যান্সার আক্রান্ত হবে, তাই না? তাহলে এটা প্রেজেন্ট টেন্স মাথায় রাখবা। আচ্ছা এই হু কাকে কানেক্ট করছে? হু হচ্ছে দ্য ম্যানকে। তাহলে ম্যান কি বলতো? একজন মানুষ, তার মানে থার্ড পারসন কি হবে? সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার। তাহলে কি পাচ্ছি? দ্য ম্যান হু। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলারকে কিভাবে নেগেট করি? ডাজ নট প্লাস ভার্বে বেস ফর্ম। তাহলে কি হবে? ডাজ নট। তাহলে আমরা কি লিখছি? দ্য ম্যান হু ডাজ নট। তাহলে গিভ আপ কিন্তু আর গেভ হবে না বা গিভস হবে না, তাহলে কি হবে? শুধু গিভ আপ। তো দ্য ম্যান হু ডাজ নট গিভ আপ দ্য রং, যে ব্যক্তি ভুল ত্যাগ করে না, উইল সাফার শিওরলি, সে নিশ্চিতভাবে কষ্ট পাবে। তারপর আসো, সেলফিশনেস ড্যাশ দ্য সোসাইটি, তাও সত্য কথা। নট হেল্প মানে হচ্ছে সাহায্য করে না। সেলফিশনেস মানে কি? স্বার্থপরতা। স্বার্থপরতা কি আমাকে সমাজেরকে সাহায্য করে? অবশ্যই না, সত্য কথা। আমি বলেছিলাম যেটা বাস্তব কথা, যেটা চিরন্তন কথা, এটা অলওয়েজ প্রেজেন্ট টেন্স। তাহলে সেলফিশনেস কি বলতো? যে কোনো একটা জিনিসের নাম না। দেখো তুমি ফার্স্ট পারসন কিভাবে চিনবা? আই আর উই। সেকেন্ড পারসন কিভাবে চিনবা? ইউ আর ইউ, তুমি আর তোমরা। থার্ড পারসন কি? বাকি সবাই। তাহলে এখানে যেহেতু স্বার্থপরতা বলছে, যে কোনো একটা কাজের নাম, একটা জিনিসের নাম, তাহলে এটা নিশ্চিত থার্ড পারসন সিঙ্গুলারে আছে, তাই না? একটা। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কি হবে? নেগেটিভ করার জন্য ডাজ নট। তাহলে আমরা কি পাচ্ছি? ডাজ নট। অবশ্যই কিন্তু এখানে আর কি হবে না? হেল্পস হবে না, হেল্পড হবে না, শুধু হেল্প বসবে। তাহলে সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি। তাহলে সেলফিশনেস কি করে না বলতো? কি করে না? আমাদের যেই সমাজকে কোনোভাবে সাহায্য করে না। ওকে, আচ্ছা তারপরে আসো, দে নট সাপোর্ট দ্যামসেলভস, তারা নিজেদেরকে নিজেরা সহায়তা করে না। ধরো যে ব্যক্তিরা স্বার্থপর, তারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে না। একজন ফ্রেন্ড যদি স্বার্থপর হয়, সে কিন্তু অন্য ফ্রেন্ডকে সাহায্য করবে না। তাহলে এইটাও প্রেজেন্টে, তাহলে কি হবে? দে এর সাথে কি ডাজ নট হয় বলতো? দে কি থার্ড পারসন সিঙ্গুলার? না, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। প্লুরালের সাথে ডাজ নট হয় না, প্লুরালে কি হয়? ডু নট হয়, তাই না? তাহলে কি হবে? দে ডু নট সাপোর্ট, দে ডু নট সাপোর্ট।
সাপোর্ট দ্যামসেলস, তারা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করে না, বুঝছো? ওকে, এবার হি ডিড নট, দেখো এখানে অলরেডি তোমাকে অক্সিলারি বলে দিছে, তাহলে অক্সিলারি যেখানে বলে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে পাস্টকে নেগেটিভ করি মনে আছে? পাস্ট ইনডেফিনিটকে নেগেটিভ করার নিয়ম কি? ডিড নট প্লাস যে ভার্বটা আছে, ভার্বটার বেস ফর্ম বসাবা। ভার্বে কিন্তু V2 করা যাবে না, V3 করা যাবে না, বা আইএনজি যুক্ত করা যাবে না। তাহলে পাস্ট ইনডেফিনিটে তোমার জন্য দেখো ডিড নট বলে দেওয়া আছে, তোমার কাজ কি? শুধু যে মূল ভার্বটা আছে এটার বেস ফর্ম বসাবা, আর কিচ্ছু দরকার নাই। তো এখানে V2 করার দরকার নাই, আইএনজি করার দরকার নাই, এস বাই এস দরকার নাই, কিচ্ছু না। জাস্ট কি করবা? জাস্ট তোমার কাজ হচ্ছে এখানে বেস ফর্মটা বসাবা। তো দেখো প্রেসক্রাইব কিন্তু নিজেই বেস ফর্মে আছে, এর সাথে কিন্তু V2 V3 নাই। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর শুধুই প্রেসক্রাইব। বুঝে গেল? বুঝছো? এটা ইজি, কিন্তু একদম ইজি জিনিস। জাস্ট তোমরা কোনো টেনশন করবে না, তোমরা ইংলিশ নিয়ে জাস্ট বিন্দু মাত্র চিন্তা করার দরকার নাই। তোমার কাজ হচ্ছে তুমি তোমার জায়গা থেকে কি গাইডলাইন দিচ্ছে তোমার মানিক ভাইয়া তোমার ইংলিশটাকে পরিপূর্ণভাবে গুছিয়ে দিব। তুমি ইংলিশে একদম বেসিক লেভেলটা পর্যন্ত তোমার খারাপ হয়, সেই জায়গা থেকে প্রথম ও দ্বিতীয় পত্রে তোমাকে কিভাবে উঠাতে হয় তার সমস্ত চেষ্টা আমি এখান থেকে করব। সো তোমার কাজ হচ্ছে শুধু বিশ্বাস রাখা, শুধু তোমার পক্ষ থেকে তুমি ডেডিকেটেড থাকা, তোমার পক্ষ থেকে তোমার যে কনফিডেন্সটাকে ধরে রাখা যে আমি পারবো। হ্যাঁ, আমি অনেক দিন পড়াশোনা করি নাই, আমি বই থেকে অনেক দূরে ছিলাম, স্কুলে ক্লাস হয় নাই বা কলেজে ক্লাস হয় নাই, সব কিছু মিলিয়ে পড়াশোনা করে হয়ে ওঠায় নাই। সো টেনশনটা না করে এখন হচ্ছে যে ভাইয়ারা দায়িত্ব নিচ্ছে, মানিক ভাই আছে আমাদের সাথে, সো উই ডোন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট ইংলিশ। বুঝছো কেন? ওকে, এবার আসি আমরা পরবর্তী। এইটা খুব মজার একটা প্যাটার্ন, কি বলতো? প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আচ্ছা, ইনডেফিনিট টেন্সের প্যাসিভ কিভাবে করব? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এগুলোর আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? হ্যাঁ, ইংরেজি ফিল করে পড়লে মজা পাওয়া যায়। এখন কি মজা পাইতেছে কিনা বলো? হ্যাঁ, এখন কি ফিল করা যাচ্ছে ব্যাপারটাকে যে কেন উত্তর সঠিক হচ্ছে, কেন ভুল হচ্ছে? হ্যাঁ, যারা বলতেছে যে কেমন লাগতেছে এটা তোমরা জানাতে পারো, ঠিক আছে? ওকে, প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে সেন্টেন্সের প্যাটার্নগুলো হয় সেগুলো আমরা একটু খেয়াল করে চলো। প্যাসিভ ভয়েস শিখবো আমরা। প্যাসিভ ভয়েস কোন টেন্সের? ইনডেফিনিট টেন্স। ওকে, প্যাসিভ ভয়েস ইনডেফিনিট। আচ্ছা, এখন তোমাদের মধ্যে একটা সহজ প্রবলেম তৈরি হয় যে ভাইয়া আমি অনেক সময় বুঝি না যে কোন বাক্যটা অ্যাক্টিভে হবে, হ্যাঁ, আর কোন বাক্যটা প্যাসিভ হবে, এইটা আমি বুঝি না। এই জায়গায় কিভাবে সলভ করবে দেখো, আজকে তোমাদেরকে ভয়েস চেঞ্জের এমন ফর্মুলা দিব তুমি আর কখনোই ভুলবা না যে কোনটা অ্যাক্টিভে হবে আর কোনটা প্যাসিভ হবে, এটা ভোলার কোনো সুযোগ নাই। সো জাস্ট ঠান্ডা মাথায় এইটুকু অংশ শুনবো আমার, ঠিক আছে? অনেকেই বলো যে ভাই আমি কি অ্যাক্টিভ ভয়েসে রাখবো নাকি প্যাসিভ ভয়েসে রাখবো, আমি বুঝতেছি না। জাস্ট এইটুকু শুনো, তোমার কাজ শেষ। হ্যাঁ, দেখো আমরা কি বলছি যে অ্যাক্টিভ কখন হবে বলো তো? অ্যাক্টিভ হবে হচ্ছে কোনো সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যদি বাক্যের ভার্বের কাজটা করতে পারে, খেয়াল রাখো, সাবজেক্ট যদি বাক্যে ভার্বের কাজ করতে পারে, ভার্বের কাজ করতে পারে, সেটি কি বলতো? সেটা অ্যাক্টিভ ভয়েস। ওকে, বা অ্যাক্টিভ সেন্টেন্স। এইটুকু বোঝো। জাস্ট কি বললাম বলো তো? একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা আছে আর ভার্বটা আছে, তাহলে ভার্বের কাজ তো সাবজেক্টই করবে নাকি? তাহলে সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে তাহলে সেই সেন্টেন্সটা কি? অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে, যেমন ধরো আমরা বললাম যে যে I have solved the math. I have solved the math. ওকে, না এটা আই হ্যাভ না দিয়ে আমি ইনডেফিনিট রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু ইনডেফিনিট প্রবলেম সলভ করছি, খেয়াল করো, আই সলভড, আমরা পাস্টে করলাম। হ্যাঁ, আই সলভড দ্য ম্যাথ, আমি অঙ্কটা সলভ করেছি। আই সলভড দ্য ম্যাথ, আমি অঙ্কটা সলভ করেছি। ওকে, এখন আসি আমরা প্যাসিভটা কিরকম বলো তো? প্যাসিভটা আমরা সেন্টেন্সগুলো লিখি তারপর বোঝাচ্ছি। খেয়াল করো যে সাবজেক্ট যদি বাক্যে ভার্বের কাজ
করতে না পারে, ভার্বের কাজ করতে না পারে, তাহলে সেটা কি, সেটি প্যাসিভ সেন্টেন্স। সেটা কি হবে, সেটা প্যাসিভ সেন্টেন্স। ওকে, ওকে, এইটুকু বুঝলাম যে সেই বাক্যটা কি হবে, সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমি যে সেন্টেন্সটা এইভাবে লিখি যে যে দ্য ম্যাথ, হ্যাঁ আমি ম্যাথটাকে আনলাম, হ্যাঁ আই সলভড দ্য ম্যাথ, তাহলে আমি কি বলবো, দ্য ম্যাথ ওয়াজ সলভড। আচ্ছা এইটুকু লিখলাম, হ্যাঁ বাই মি বা দরকার নাই, হ্যাঁ এইটুকু বুঝো। আচ্ছা এখন যে ভাই আপনি বললেন যে একটা সেন্টেন্সে ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ, যদি ভার্বের কাজটা সাবজেক্ট যে আছে সে যদি করতে না পারে তাহলে কি, সেটা প্যাসিভ। দেখো না সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। এই সেন্টেন্সের সাবজেক্টকে বলো তো আই, আর ভার্বকে সলভড। তাহলে দেখো আমি ম্যাথসটা সলভ করছিলাম, তাহলে আমি তো কাজটা করছি নাকি, ম্যাথ সলভ করার কাজটা কে করছে, আমি করছি না। তাহলে আমি নিজে তো ম্যাথ সলভ করতে পারি নাকি, আমি ইংলিশ পড়াই, তার মানে কি আমি ম্যাথ পারবো না, পারবো। তার মানে ম্যাথ সলভ করার মতো অ্যাবিলিটি এই সাবজেক্টে রয়েছে। তাহলে যেহেতু ভার্বের কাজটা এই সাবজেক্ট করতে পারতেছে, তাহলে সেটা কি, সেটা অ্যাক্টিভ। তাহলে এটা আমরা টিক মার্ক দিলাম, এটা অ্যাক্টিভ। এখন আসো দ্য ম্যাথ ওয়াজ সলভ, তাহলে এইখানে সাবজেক্টটা কোনটা বলো তো, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যাথ, আর আমাদের ভার্ব কোনটা, সলভ। তাহলে দেখো তো এই ম্যাথ কি নিজেকে নিজে সলভ করতে পারে বলো তো, ম্যাথ কি নিজেকে নিজে সলভ করে কখনো, বা করতে পারে? ম্যাথ একটা গণিত কি নিজেকে নিজে সমাধান করে? তাহলে আমাদের পড়াশোনা করা লাগতো না, গণিত নিজে নিজে সলভ হয়ে যেত না। তাহলে গণিত নিজেকে নিজে সমাধান করতে পারে না, তার মানে এটা ক্রস। তাহলে কি হবে, যদি এইটা যেহেতু টিক মার্ক হয়েছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে, তাহলে এটা কি অ্যাক্টিভ, আর এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে আমাদের প্যাসিভ। বোঝা গেল? ওকে, এইটুকু সবাই ক্লিয়ার, রাইট? ওকে, এইটুকু আশা করছি সবাই বুঝেছো, হ্যাঁ ওকে। এবার আমরা একটু দেখবো যে আমাদের যে তিনটা টেন্স রয়েছে ইনডেফিনিটের, এই তিনটা টেন্সের প্যাসিভগুলো কেমন হয় খেয়াল করো। আমরা এই তিনটা টেন্সের প্যাসিভগুলোকে একটু ধরে ধরে বুঝি। যেমন ধরো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কি বলতো, স্ট্রাকচারটা সবাই মনে আছে কি তোমাদের? প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, ওকে। প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে আমাদের অক্সিলারি কি লাগবে, এম অথবা ইজ অথবা আর, তার সাথে কি লাগবে বলতো, একটা V3 লাগবে, শেষ। এইটুকু মনে রাখো জাস্ট, তোমার আর কোনো বড় স্ট্রাকচার কিচ্ছু মনে রাখা লাগবে না। প্যাসিভ মানে হচ্ছে আমার যে মূল ভার্বটা আছে না, এটা কি হবে, এটার V3 ভার্সন হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু প্যাসিভ করতে হলে আমাকে অবশ্যই প্রত্যেকটা টেন্সে অক্সিলারি দিতে হবে, মোডাল ভার্ব ছাড়া। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমি কি নিব, এম ইজ আর, যে কোনো একটা, অর্থাৎ আমার সাবজেক্ট যে, তার সাথে যেটা লাগে আমি সেটা নিব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো আমি কি লিখতে পারি, যে আমি বললাম যে কি বলা হয় যে তোমরা প্রেজেন্ট কি বলি, যে সমস্যাটির সমাধান করা হয়, হ্যাঁ সহজ জিনিস, সমস্যাটির সমাধান করা হয়। তাহলে কি হবে, দ্য প্রবলেম, বললাম যে 21শে ফেব্রুয়ারি পালিত হয়, যেটা সচরাচর হয় সবসময় যেটা হয়, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে কি বলবো, অথবা মে ডে ইজ অবজার্ভড অন মে 1, ঠিক আছে? কি বলছে দেখো তো, মে ডে ইজ অবজার্ভড, তাহলে মে ডে কয়টা দিন বলো তো, মে দিবস তো একটা দিন নাকি, যে জিনিসটা একটা দিন সেটা সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি হয়, ইজ হয়। মে ডে ইজ অবজার্ভড অন মে 1, তাহলে মে মাসের 1 তারিখে মে দিবস পালিত হয়। ডান। এখন আসো আমরা যদি এখানে তৈরি করি যে পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স, তাহলে কি হচ্ছে জিনিসটা, পাস্ট ইনডেফিনিট। তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার কি মনে আছে, পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি, ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3, শেষ। এইটুকু মনে রাখো জাস্ট, ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3, শেষ। এইটুকু করলে আর কিচ্ছু লাগতেছে না। তাহলে আমরা সেন্টেন্সটা গঠন করি তো, আমরা বললাম যে চেয়ারটি ভাঙা হয়েছিল, অথবা আমরা বললাম যে ম্যাথটি অথবা হোমওয়ার্কটি করা হয়েছিল, তাহলে কি হবে, দ্য হোমওয়ার্ক
হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক কি একটা জিনিস না, তাহলে দ্য হোমওয়ার্ক ওয়াজ ডান, তাই না? ডু এর ভিতরে কি দ্য হোমওয়ার্ক ওয়াজ ডান, হোমওয়ার্কটা করা হয়েছিল। তোমরা কেউ ডানের জায়গায় চাইলে কমপ্লিটেড দিতে পারো, দ্যাট ইজ অলসো রাইট। ওকে, আচ্ছা লাস্ট আমাদের হাতে কি আছে বলো তো, আরেকটা ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে সেইটা স্ট্রাকচার কি, ফিউচার ইনডেফিনিট। বলতে পারবে কেউ স্ট্রাকচারটা কিরকম? ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি অথবা উইল বি এর সাথে ভি থ্রি, শ্যাল বি অথবা উইল বি এর সাথে কি হবে, ভি থ্রি হবে। তাহলে আমরা কি পাচ্ছি, শ্যাল বি অথবা উইল বি সাথে কি যুক্ত হবে, ভি থ্রি, দ্যাটস ইট, শেষ। শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি থ্রি। তাহলে আমরা কি বলতে পারি, ধরো আমরা একটা সেন্টেন্স নিলাম যে যে বলা হলো যে রাইট ফর্ম অফ ভার্ব পড়া হবে, অথবা তোমরা বলা যে সহজে যে 2টি বই কেনা হবে। ধরো তোমরা বই মেলায় যাবে, এখন কেউ বলতেছে কয়টা বই কিনবি, বন্ধু আমার তো 2টা বই কিনা হবে, তাই না? বললাম যে আমার 2টা বই কেনা হবে, এখন আমি কিনবো নাকি আমার বাবা কিনে দিবে, এটা অন্য ব্যাপার। তো বলো কি 2টা বই কেনা হবে, তাহলে কি বলবা, 2 বুকস, 2 বুকস, তাহলে কি হবে, 2 বুকস এর সাথে কি হবে, উইল বি, 2 বুকস উইল বি, বাই এর ভি থ্রি কে মনে আছে, বাই বট বট, 2 বুকস উইল বি বট, 2টা বই কেনা হবে, 2 বুকস উইল বি বট, 2টা বই কেনা হবে, শেষ। ওকে ডান, এটুকু আশা করছি আমাদের পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এখানে তুমি অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারবা, আর এই পাশে আমাদের ইনডেফিনিটের 3টা স্ট্রাকচার একদম পিওরলি ক্লিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার চলো তো আমরা একটু প্রশ্নগুলো সলভ করতে আমরা কতটুকু সক্ষম হই সেইটা আমরা একটু দেখি। হ্যাঁ, ইট রিগার্ড অ্যাজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম। আমরা যে স্ক্রল করি, সারাদিন রিলস দেখি, এটাকে ধরা হয় সময়ের একটা অত্যন্ত বড় অপচয় হিসেবে, তাই না? তাহলে এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সত্য, রাইট? তাহলে সত্য কথা মানে কি হবে, প্রেজেন্টে হবে, তাই তো? তাহলে কি হবে, এটার সাথে কি যায় বলো তো, ইট ইজ, তাই তো? প্রেজেন্টে ইজ। আচ্ছা ভি থ্রি করার জন্য আমার কি লাগবে, আমার মূল ভার্বটার ভি থ্রি ফর্ম লাগবে না? তাহলে রিগার্ডের ভি থ্রি কি, রিগার্ড, রিগার্ডেড, রিগার্ডেড, তাহলে কি পাচ্ছি, ইট ইজ রিগার্ডেড, ইট ইজ রিগার্ডেড অ্যাজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম, এটাকে সময়ের যথেচ্ছ অপচয় হিসেবে ভাবা হয়। তারপর আসো ইট অর্গানাইজ, এটা পাস্টে আছে, হ্যাঁ এটা একটু সেন্সটা ধরে নাও, ঘটনাটা এটা পাস্টের ঘটনা, হ্যাঁ অতীতের। ধরো কি বলেছে যে ইট অর্গানাইজ বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। একটা অনুষ্ঠান, ধরো বৃক্ষরোপণ অনুষ্ঠান বা যে কোনো একটা অনুষ্ঠান, এটা যে সামাজিক মানে স্থানীয় প্রশাসন এবং যে সরকারের যেই সোশ্যাল ফরেস্টেশন আছে বা সামাজিক বনায়ন বিভাগ, এই দুইটা মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল। তাহলে দেখো এইটা মানে কি, এটা মানে হচ্ছে ধরো হচ্ছে তোমার কি বলা যায়, এটা হচ্ছে ফরেস্টেশন, হ্যাঁ এটা অনুষ্ঠান। অনুষ্ঠান কি নিজেকে নিজে আয়োজিত করে বলো তো? অনুষ্ঠান নিজেকে নিজে আয়োজিত করে না, এটা কিন্তু পাস্টে বলেছি ভাইয়া, তোমাকে বলে দিয়েছি ঘটনাটা অতীতে, হ্যাঁ ঘটনা অতীতে করা হয়েছে, মানে একটা আয়োজন করা হয়ে ফেলছে। তাহলে বলছে এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল, তাহলে অনুষ্ঠান কি নিজেকে নিজে আয়োজন করেছিল? হ্যাঁ, অনুষ্ঠান যদি নিজেকে নিজে আয়োজন করে ফেলতো তাহলে তো মানুষ লাগতো না এখানে, তাই না? তাহলে অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল কার মাধ্যমে হয়েছিল? এই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে স্থানীয় প্রশাসন, এবং কে, এবং হচ্ছে সরকারের যে সামাজিক বনায়ন যে বিভাগ রয়েছে তাদের মাধ্যমে। তাহলে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, তাহলে অনুষ্ঠানের সাথে কি যাবে, সিঙ্গুলার পাস্ট টেন্সে ওয়াজ, আর অর্গানাইজার ভিতরে কি অর্গানাইজড, organized. It was organized by the local administration and the Department of Social Forestation. Okay, done. Last, in fact, cricket called a gentleman's game. Cricket কে বলা হয় ভদ্রলোকের খেলা। তাহলে ক্রিকেট কি নিজেকে নিজে বলে? না, ক্রিকেটকে বলা হয় মানুষ বলে, হ্যাঁ জনগণ বলে। তাহলে ক্রিকেট যেটা একটা মাত্র খেলা না, তাহলে ক্রিকেট কি হবে, ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকেদের খেলা। ওকে, বুঝে গেল? একদম ইজি জিনিস, ঠিক আছে? আসলে আমরা তারপরে যাই। হ্যাঁ আচ্ছা, তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো একটা বড় একটা প্যানেল আছে। দেখো তোমাদের পুরো প্যানেলে আমাদের কতজন টিচার আছে। হ্যাঁ, তোমাদের এই পুরো প্যানেলটা তোমাদেরকে কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। সো পাওয়ার প্লে, আসলে পাওয়ার প্লে যদি আমি ছোট্ট করে বলি, পাওয়ার প্লে আসলে এমন একটা প্রোগ্রাম, তোমাদেরকে ঠিক এইভাবে বোঝাচ্ছি না ক্লাসের মধ্যে, এটা একটা ফ্রি ক্লাস, রাইট? ছোট একটা ক্লাস, বাট
এই সিমিলার বা তার চেয়ে বেশি কন্টেন্ট থাকবে আমাদের পেইড ব্যাচের ক্লাসে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস ঠিক এভাবে গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে পড়াবো যেন তোমাদের প্রত্যেকটা প্রবলেম যে সলভ হয়, এবং তোমরা যারা 25 ব্যাচ আছো তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ কিছু কিছু জায়গার মধ্যে, সামনে তোমার ফাইনাল পরীক্ষা। সো এই ফাইনাল পরীক্ষায় যেন ইংলিশ নিয়ে তোমার কোনো ভয় পেতে না হয়, তার পূর্ণাঙ্গ দায়িত্বে কিন্তু তোমাদের সাথে আমি আছি, এবং আমার সাথে কিন্তু তারেক ভাইয়া আছে। তারেক ভাই যদি এখানে ছবিটা নাই, তো তোমাদের দেখো বাংলার জন্য তোমাদের তানভীর ভাইয়া আছে, তারপর তোমাদের মাহিম ভাইয়া আছে, আইসিটির জন্য তোমাদের নাহিদ ভাইয়া আছে, তোমাদের ফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য দেখো তোমাদের অ্যাকাউন্টিংয়ের জন্য আছে তোমাদের হাবিব ভাইয়া, ফিন্যান্সের জন্য রয়েছে তোমাদের কোথায় সাদিহা আপু, এই যে সাদিহা আপু, তারপরে পৌরনীতির জন্য রয়েছে হচ্ছে আমাদের ফারিয়া আপু, তোমাদের সুচি আপু আছে আমাদের জিওগ্রাফি পড়াবে, হিস্ট্রি পড়াবে তোমাদের হচ্ছে মিফতা ভাইয়া। তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ব্যাচ টিচারকে আমরা পিক করেছি যেন ঢাকা ভার্সিটিতে তোমাদের যে স্বপ্নটা সেটা যেন তোমাদের খুব অনায়াসে পরিপূর্ণ হয়। ঠিক আছে? ওকে, সো ইটস আ গুড চান্স ফর ইউ। ওকে, আমরা তারপরে আসি, এবার একটু আমরা শিখবো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কিভাবে করবা। তুমি কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে প্যাসিভে রূপান্তর করবা, এই জিনিসটা আমাদের জানা মনে হয় অবশ্যই জরুরি, রাইট? ওকে, চলো আমরা কিন্তু প্যাসিভ কোনটা অ্যাক্টিভ কোনটা সেটা বুঝে ফেলছি। এখন আমাদের জানতে হবে যে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ আমরা কিভাবে করব। হ্যাঁ, দেখো কন্টিনিউয়াস এবং মডাল ভার্ব দুইটাই আমরা শিখবো। চলো আমরা একটু আলোচনা করব কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কিভাবে হয়। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। চলো প্রথমত আমরা আলোচনা করব কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। ওকে, আচ্ছা, ওকে, এবার দেখি আমরা কন্টিনিউয়াসের স্ট্রাকচার কয়টা। পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কি ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা দেখি আমরা প্রথমত আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস। ধরো পাস্ট কন্টিনিউয়াসে কি আমরা প্যাসিভ শিখবো। ঠিক আছে, প্যাসিভ। ওকে, স্ট্রাকচারটা মনে আছে তোমাদের? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের প্যাসিভ ফর্মেটটা কেমন হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য প্যাসিভটা কেমন হয় বলো তো? এটার জন্য প্যাসিভটা হচ্ছে আমাদের কি লাগবে? ওয়াজ অথবা ওয়ার, যে কোনো একটা। সবাই একটু নোট রাখো, হ্যাঁ, নোট রাখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। ওয়াজ অথবা ওয়ার, সাথে অবশ্যই মনে করে একটা বিং যুক্ত করতে হবে। কন্টিনিউয়াস মানে মাথায় রাখবা, কন্টিনিউয়াস প্যাসিভ মানে কি একটা বিং তোমাকে দিতেই হবে। আর সবার শেষে কি লাগবে? V3। শেষ, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয়ে গেল। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের প্যাসিভ হয়ে গেল। এখন আমরা একটা সেন্টেন্স তৈরি করে দেখি তো। বলা হলো যে বিল্ডিংটা অথবা ঘুড়িটা উড়ানো হচ্ছিল। ধর একটা শর্ট সেন্টেন্স, ঘুড়িটা উড়ানো হচ্ছিল, তাই না? আচ্ছা দেখো, অতীতকালে কোনো কাজ করা হইতেছিল, অতীতকালে, তাহলে কি হবে? দ্য কাইট, কি পাচ্ছি আমরা? দ্য কাইট। তাহলে দ্য কাইট একটা না দুইটা? একটা মাত্র ঘড়ি, তাই না? তাহলে দ্য কাইট ওয়াজ, তাহলে ওয়াজ এর সাথে কি লাগবে? একটা বিং। দ্য কাইট ওয়াজ বিং। ফ্লাই এর ভিতরে কি মনে আছে? ফ্লাই, ফ্লু, ফ্লোন। তাহলে কি পাচ্ছি আমরা? দ্য কাইট ওয়াজ বিং ফ্লোন। তাহলে ঘুড়িটা উড়ানো হচ্ছিল, দ্য কাইট ওয়াজ বিং ফ্লোন, ঘুড়িটা উড়ানো হচ্ছিল। ওকে, এইবার আসো সবাই আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে প্যাসিভ করব। এটা গেল পাস্ট, আমরা চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোচনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। আচ্ছা আমরা কি পাচ্ছি দেখো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভে আমরা পাচ্ছি এম অথবা ইজ অথবা আর, তার সাথে অবশ্যই কি লাগবে বলতো? কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে একটা আমার বিং যুক্ত করতে হবে, বিং। আর তার সাথে কি থাকবে? অবশ্যই V3 ফর্মটা থাকতেই হবে। V3 ফর্ম আমাদের থাকাই লাগবে। V3 ফর্ম ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা প্যাসিভ করি তো। আমি বললাম যে ঘুড়িটা উড়ানো হচ্ছিল। এখন আমি বললাম যে ধরো চেয়ারটি না, ধরো কি বলা যায় যে চেয়ারটি বানানো হচ্ছে, একটা চেয়ার বানানো হচ্ছে বর্তমানে। হ্যাঁ, তাই কি বলবা? দ্য চেয়ার ইজ
ইজ এর সাথে কি হবে, চেয়ার তো সিঙ্গুলার তাই না, তাহলে দ্য চেয়ার ইজ বিইং, কি লাগবে আমার একটা বিইং লাগবে, দ্য চেয়ার ইজ বিইং। তাহলে বানানো ইংলিশ কি, মেক, মেড, মেড, অথবা প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড, আমার কি লাগবে প্রিপেয়ার্ড লাগবে। দ্য চেয়ার ইজ বিইং মেড অথবা দ্য চেয়ার ইজ বিইং প্রিপেয়ার্ড, তৈরি করা হচ্ছে। এটা দিতে পারো চেয়ারটা মেরামত করা হচ্ছে, এটা সুন্দর লাগে না, চেয়ারটা মেরামত করা হইতেছে, তাহলে দ্য চেয়ার ইজ বিইং রিপেয়ার্ড, যে চেয়ারটা ভেঙে গেছে এটাকে রিপেয়ার করা হচ্ছে, ঠিক আছে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যাচ্ছি কি আমাদের ফিউচার কন্টিনিউয়াস এর পেসিভে। সবাই একটু নোট রাখো, ফিউচার কন্টিনিউয়াস পেসিভ। ওকে, তাহলে বলো তো আমাদের স্ট্রাকচারটা কি মনে আছে তোমাদের, ফিউচার কন্টিনিউয়াস এর পেসিভের স্ট্রাকচারটা কি বলো তো, স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, সাথে কি থাকবে একটা অবশ্যই বিইং থাকবে, আর সবার শেষে কি থাকবে একটা V3। ওকে, তোমাদেরকে ভাইয়া বাংলা সেন্টেন্সটা দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ইংলিশটা করতে পারো কিনা, ঠিক আছে। তাহলে বাংলাটা বললাম যে এই জায়গার পরে এখানে সলভ করো, হ্যাঁ এখান থেকে এখানে আসো সবাই, এখান থেকে এখানে। তাহলে আমি বললাম যে গাড়িটি চালানো হতে থাকবে, গাড়িটি চালানো হতে থাকবে, সবাই একটু লিখো, গাড়িটি চালানো হতে থাকবে। তাহলে এই সেন্টেন্সটার প্যাসিভ কারা কারা করতে পারো দেখি, গাড়িটি চালানো হতে থাকবে, বলো। বলো এই প্রশ্নটা সবাই একটু সলভ করো, গাড়িটি চালানো। আচ্ছা, শাফরিন বলেছে দ্য কার উইল বি বিইং ড্রিভেন। ওকে, দ্য কার উইল বি বিইং ড্রিভেন। ওকে, আমরা একটা উত্তর নিলাম শাফরিনের, বাকিরা একটু চেষ্টা করো তো, বাকিরা কি হবে ভাবো, গাড়িটা চালানো হতে থাকবে। দ্য কার উইল বি, দ্য কার উইল বি ড্রাইভড, না না ড্রাইভড হবে না, হ্যাঁ, আর ড্রাইভড কিন্তু কোনো ফর্ম নাই, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রাইভড কিন্তু হয় না, তোমাদের কিন্তু অবশ্যই ভার্বের রূপগুলো জানা উচিত, ঠিক আছে। আচ্ছা দেখো, ড্রাইভড হয় না, ড্রাইভ না, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, তাহলে কি পাচ্ছি গাড়িটি, তাহলে কি হবে দ্য কার, দ্য কার, তাহলে কি হবে চালানো হতে থাকবে, তাহলে দ্য কার উইল বি, আমার কি লাগবে একটা বিইং লাগবে প্যাসিভে, আর ড্রাইভের V3 হচ্ছে ড্রিভেন, ড্রাইভের V3 কি the car will be being driven, the car will be being driven, গাড়িটা চালানো হতে থাকবে, বুঝা গেল, একদম সহজ সহজ কনসেপ্ট। ওকে, দেখি আমরা প্রশ্নগুলো সলভ করতে পারি কিনা। আসো, প্যাসিভ কন্টিনিউয়াস আর হচ্ছে মোডালস, হ্যাঁ। আচ্ছা, এখন আসো আমরা একটু মোডালস নিয়ে আলোচনা করে ফেলি এখানে, হ্যাঁ চলো সবাই একটু মনোযোগ দাও যে মোডালসের কন্টিনিউয়াসের স্ট্রাকচার কেমন হয়, হ্যাঁ মোডালস কন্টিনিউয়াস, মোডালস, হ্যাঁ সবাই একটু নোট করো, মোডালসে আমরা অ্যাক্টিভও শিখবো, মোডালসে প্যাসিভও শিখবো, সবাই একটু মোডালসকে নোট রাখো তো। মোডাল ভার্ব কি কি আমাদের, বাংলা অর্থগুলো কেমন দেয় মোডাল ভার্ব, দেখো উচিত, উচিত দেয় কোনটা বলো তো, আমি তোমাদের বাংলা সহ লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করো, হ্যাঁ তাহলে তোমার আর মোডাল নিয়ে সমস্যা নেই। যেমন ধরো শুড ডু, শুড ডু অর্থ কি করা উচিত, করা উচিত, হ্যাঁ। যদি বলি ক্যান ডু, ক্যান ডু করতে পারি, করতে পারি, তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি বা করতে পারবো। ক্যান কিন্তু প্রেজেন্ট অর্থ দেয়, ফিউচার অর্থ দিতে পারে, ঠিক আছে। ওকে, এবার আসো তারেক ভাইয়ের ক্লাস চাই, হ্যাঁ তারেক ভাইয়ের ক্লাস আসবে, আমাদের তারেক ভাইয়ের ক্লাস অবশ্যই আসবে, আমি এবং তারেক ভাই দুজন মিলেই কিন্তু আমাদের ইংলিশ ডিপার্টমেন্টটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাব, হ্যাঁ। অ্যান্ড তারেক ভাই ইজ আ অসাম পারসন। আসো, তাহলে আমি যদি ক্যান ডু না দিই, এখানে যদি মে ডু দিই, তাহলে কি দাঁড়াচ্ছে মে ডু, করতেও পারি, করতেও সম্ভাবনা কম, করতেও পারি সম্ভাবনা অনেক কম। তারপর যদি আমি দিই ধরো হচ্ছে মাস্ট ডু, তাহলে কি হবে মাস্ট ডু, অবশ্যই করব, অবশ্যই করব, ঠিক আছে অবশ্যই করব।
এরপরে আসো যদি আমি দিই হচ্ছে শ্যাল অথবা উইল ডু, শ্যাল অথবা উইল ডু, এটা অর্থ কি দিবে? করব, শুধু করব, করব। যদি আমি অর্থ দিই হচ্ছে উড ডু, তাহলে কি হবে? করতাম, করতাম। ওকে, তাহলে ক্যান, কুড যদি হয় কুড তাহলে কি হবে? কুড ডু, করতে পারতাম। কুড ডু অর্থ কি বলতো? করতে পারতাম, করতে পারতাম। কুড ডু মানে কি বলতো? করতে পারতাম, আমি একটা কাজ করতে পারতাম, আমার অতীতের কথা ছিল ভাই, করতে পারতাম চাইলে, বাট করা হয় নাই সামহাউ। এবার আমরা একটু অ্যাক্টিভ আর প্যাসিভের মোডালের প্যাটার্নটা দেখবো, খেয়াল করো। প্যাসিভের মোডালের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি বলতো? অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে মোডাল ভার্বের পরে কি হবে বলতো? ভার্বের বেস ফর্ম সরাসরি, শেষ। এরপরে আমার কি? আমার হচ্ছে এক্সটেনশন, এরপর এক্সটেনশন, শেষ। অপরদিকে আমাদের প্যাসিভের প্যাটার্নটা কি? আমাদের প্যাসিভের প্যাটার্ন হচ্ছে মোডাল যেটা থাকবে সেটা বসবে, তারপরে বি, তারপর হচ্ছে V3। এইটুকু হচ্ছে আমাদের মোডালের বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, মোডালের মধ্যে কন্টিনিউয়াস থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা, একটু বড় করে লিখেন স্যার, তাহলে দেখতে একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা আসো তাহলে এখন আমরা এই দুটোকে মনে রাখা পসিবল বলো তো? মোডালের অ্যাক্টিভ আর প্যাসিভ সহজ কনসেপ্ট, যে মোডাল ভার্বের অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ হচ্ছে মোডাল ভার্বটা বসবে অর্থ অনুযায়ী, যে অর্থটা আমার প্রয়োজন হয় সেটা নিব, আর ভার্বের বেস ফর্ম বসাবো। হ্যাঁ, এস, ইএস, আইএনজি, V2, V3 কিচ্ছু না। প্যাসিভ কি করব? মোডাল ভার্বটার সাথে একটা বি দিব আর V3 দিব, শেষ। মোডাল ভার্ব বি প্লাস V3। তাহলে চিন্তা করো তো, আমরা একটা সেন্টেন্স যদি লিখি যে তোমার এই কাজটি করা উচিত, অথবা বললাম যে তোমার তোমার কি বলা যায়, বইটা কেনা উচিত। হ্যাঁ, তাহলে কি বলবো আমি? দেখো, আমি একটা সেন্টেন্স যদি লিখি যে তোমার বইটি কেনা উচিত, তাহলে কি? তুমি কিনবা, তার মানে সাবজেক্ট কিন্তু আছে, কেনার কাজটা সাবজেক্ট করতেছে না, তাহলে কি হবে? অ্যাক্টিভ হবে। তাহলে ইউ শুড বাই দ্য বুক, তোমার এই বইটি কেনা উচিত, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ধরো আমি বললাম যে ধূমপান ত্যাগ করা উচিত। আচ্ছা, কে ধূমপান ত্যাগ করবে? আমি বলছি। কার ধূমপান ত্যাগ করা উচিত বলছি না, বলছি শুধু ধূমপানটা ত্যাগ করা উচিত। কারণ ধূমপান তো নিজেকে নিজে ত্যাগ করে না, তার মানে সেন্টেন্সটা কি হবে? প্যাসিভ হবে। মোডাল উচিতের প্যাসিভ, তাহলে কি হবে? স্মোকিং, প্যাসিভে কি হবে? শুড বি। স্মোকিং শুড বি কি হবে? ত্যাগ করা, গিভেন আপ, গিভেন আপ। তাহলে স্মোকিং ত্যাগ করা উচিত, স্মোকিং শুড বি গিভেন আপ, স্মোকিং শুড বি গিভেন আপ। আচ্ছা, এবার আমরা একটু আসি, এই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারছি কিনা সবাই একটু দেখো। হ্যাঁ, আমরা একটু সলভ করি প্রশ্নগুলো। কি আছে? স্টেপস টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। বলেছে যে আমাদের এই যে কক্সবাজার বিচ বা সৈকতের সৌন্দর্য রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে খেয়াল করো তো, এই যে টেক মানে নেওয়া, আর স্টেপস মানে পদক্ষেপ। পদক্ষেপ কি নিজেকে নিজে নিতে পারে? পদক্ষেপ কি নিজেকে নিজে নেয়? না, পদক্ষেপকে অথরিটি নেয়, সরকার নেয়, কর্তৃপক্ষ নেয়, জনগণ পদক্ষেপ নেয়। তার মানে পদক্ষেপ নিজেকে নিজে নেয় না, তাহলে কি হবে? প্যাসিভে। তাহলে পদক্ষেপ নেওয়া উচিত দিলে কি হবে? স্টেপস শুড বি টেকেন, শুড বি টেকের ভিতরে কি হবে? টেকেন। তাহলে স্টেপস শুড বি টেকেন, পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে দেখো, এই জায়গাটা তুমি যদি প্যাসিভে যদি চাও যে না ভাইয়া আমি হচ্ছে এটাকে শুড বি দিব না, মাস্ট বি দিব, সেটাও রাইট হবে। তুমি যদি দাও যে আমি এখানে চাচ্ছি যে মাস্ট বি টেকেন দিব, সেটা অলসো রাইট, মাস্ট বি টেকেন। জাস্ট এখানে স্ট্রিক্টনেসের ব্যাপারটা বেশি। হ্যাঁ, তারপর আসো, বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিইং। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু প্যাসিভ করে দেওয়া আছে। ইজ বিইং, আমরা জানি কি ইজ বিইং মানে হচ্ছে এটা প্যাসিভে যাচ্ছে। তাহলে ইজ বিইং এর পরে কি হবে? মূল যে ভার্বটা আছে এটা V3, তাহলে পলিউট কি হয়ে যাবে? পলিউটেড। তাহলে কি হচ্ছে? বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউটেড। ওকে, লাস্ট, দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান। আচ্ছা, বলেছে গরিব শিক্ষার্থীদেরকে খাদ্যের বিনিময়ে শিক্ষা বা শিক্ষার বিনিময়ে খাদ্য এই প্রকল্পের আন্ডারে আনা যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা গরিব, হ্যাঁ, তারা কি নিজেরা আসবে না, সরকার তাদেরকে প্রকল্পের আন্ডারে আসবে। তাহলে কি বলবে? ক্যান
প্যাসিভ হবে কি ক্যান বি, আর এই যে মূল ব্রিং অর্থ হচ্ছে আনা, এই ভার্বটার V3 করবা, তাহলে কি পাচ্ছি ক্যান বি ব্রট। শেষ, ক্যান বি ব্রট, তাহলে তাদেরকে আনা যেতে পারে। ঠিক আছে, ওকে। আমরা আজকে আর একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আজকে আমরা 5টা স্ট্রাকচারই পড়ব, কারণ বেশ বড় টপিক, তোমাদেরকে অনেক গুছিয়ে পড়াতে হচ্ছে। আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলোতে আমরা মোটামুটি এক টপিক একদিনই শেষ করব। ক্লাসগুলো কিছুটা বড় হবে, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য যেটুকু বেসিক আসলে প্রয়োজন, ঠিক অতটুকু বেসিক আমরা রেখে ক্লাসগুলোকে সাজাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভের আমরা তো স্ট্রাকচার শিখে ফেলছি, তাই না? আমরা এখন 5 নম্বর রুলস এসে শিখবো যে আমি অ্যাক্টিভ অথবা প্যাসিভের বাংলা অর্থগুলো ব্যবহার করতে পারি কিনা। ওই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলোর ব্যবহারটা আমরা করতে পারি কিনা। হ্যাঁ, চলো এর সাথে একটু প্র্যাকটিসটা করো। বলছে ইট হি নট আন্ডারগো ফিজিক্যাল এক্সারসাইজ। তোমাদের একটা গল্প মনে আছে? একজন রাজা অনেক অলস ছিল, কোনো কাজ করতো না, সে হচ্ছে মোটা হয়ে গেছিল। অনেক অতীতের ঘটনা, অতীতকালে। এখন ওই যে কেন মোটা হয়েছে, সে কোনো শারীরিক ব্যায়াম করতো না। তাহলে অতীতে করতাম অথবা করতাম না কি হবে, উড। মনে আছে? দেখো তো স্লাইডটা তোমরা একটু দেখো ভাইয়ের সাথে। হ্যাঁ, এই যে দেখো, এই স্লাইডটা খেয়াল করো। এই যে করতাম, তাহলে করতাম যদি হয় উড ডু, তাহলে করতাম না কি হবে, উড নট ডু। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি কি যে যে হি, তাহলে কি হবে, হি উড নট আন্ডারগো। খেয়াল রাখতে হবে এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সে আছে। কারণ কি? কারণ হচ্ছে হি, সে নিজেই কাজটা করতো, সে নিজেই কাজটা করতো, তাই না? তাহলে কি হবে, হি উড নট, মাথায় রাখতে হবে অ্যাক্টিভে কিন্তু বেস ফর্ম হবে, তাহলে উড নট, হি উড নট। তাহলে আন্ডারগো কিন্তু আন্ডারগন বা আন্ডারওয়েন্ট হবে না, মাথায় রাখবা। হি উড নট আন্ডারগো, হি উড নট আন্ডারগো। সে কোনো শারীরিক পরিশ্রম করতো না। তারপর আসো, আদারওয়াইজ উই সাফার আ লট। বলছে আমরা যদি আমাদের সময়কে নষ্ট করি, আমরা অনেক কষ্ট ভোগ করব, ভবিষ্যতে করব। কি? শ্যাল অথবা উইল। কি হবে? শ্যাল অথবা উইল। মাথায় রাখবা উইল দেওয়াটা তোমার জন্য বেটার অপশন, কারণ শ্যাল খুব লিমিটেড সাবজেক্টের সাথে বসে। আই আর উই ছাড়া কারোর সাথে শ্যাল বসে না, বাট উইল সকলের সাথে বসতে পারে। তাহলে কি হবে, কি হবে, উই উইল সাফার। তাহলে খেয়াল করো, আমরা নিজেরাই তো সাফারটা করবো, তাই না? তাহলে আমরা নিজেরাই যদি সাফার করি, তাহলে সাবজেক্ট ভার্বের কাজটা করতেছে, তার মানে অ্যাক্টিভে রাখবা। তাহলে কি পাচ্ছি, উই উইল সাফার, উই উইল সাফার। তারপর আসো, অল অফ আস অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলেছে পৃথিবীর বিখ্যাত মানুষদেরকে আমাদের সকলের উচিত সম্মান করা। তাহলে এই সম্মানটা কারা করবে বলো? আমরা করতেছি না, তাহলে আমরা তো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে, তাহলে কিসে হবে, অ্যাক্টিভ হবে। তাহলে আমাদের করা উচিত, আমাদের প্রত্যেকের উচিত ভালো মানুষদেরকে সম্মান করা। তাহলে কি হবে, অল অফ আস শুড। অ্যাক্টিভ কিন্তু তাহলে বি যুক্ত হবে না, শুড, তারপর ভার্বে বেস ফর্ম। তাহলে অ্যাডোর তো বেজে আছে, অ্যাডোর। অল অফ আস শুড অ্যাডোর দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন দেখো, বাট এভরিবডি শুড কনসিডার দ্যাট হি ইজ নট দ্য অনলি পার্সন ইন দ্য সোসাইটি। বলেছে আমাদের প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আমরাই সমাজের একমাত্র ব্যক্তি না। আমরা অনেকে এমনভাবে চলি, এমনভাবে বাইকের হর্ন দিই, এমনভাবে দ্রুত গাড়ি চালাই যে মনে করি সমাজটা মানে পুরোটা আমার, আর কারো কোনো যায় আসে না। তাহলে দেখো, তাহলে এভরিবডি শুড, তাহলে এভরিবডিকে সাবজেক্ট না, তাহলে কনসিডার কি, তারাই তো কনসিডারটা করবে নাকি, যেই মানুষরা সমাজে বাস করে। তাহলে সেন্টেন্সটা কি হবে, অ্যাক্টিভ সেন্টেন্সটা হবে। তাহলে শুড যেহেতু অলরেডি দেওয়া আছে, তোমার আর কোনো আলাদা কিছু লাগতেছে না, এই কনসিডার ভার্বটার বেস ফর্ম বসায় দাও, দ্যাটস ইট, তোমার কাজ শেষ। তাহলে বাট এভরিবডি শুড কনসিডার, কি হচ্ছে এই জায়গায়, কনসিডার, কনসিডারে বসবে। Everybody should consider that it is not the only person, he is not the only person in a society. ওকে, বলো আজকে আমরা আর খুব বেশি বিস্তারিত করব না, আমরা যেহেতু ক্লাসগুলো এমনভাবেই রাখবো যেন তোমরা বুঝতেও পারো। বলো তোমাদের কেমন লাগলো আজকের ক্লাস? এটুকু আমরা পড়বো। আমরা পরবর্তী আবার যেদিন আমরা ফ্রি ক্লাস নিব, তোমাদের তো ফ্রি ক্লাস হবেই, তোমাদের ফ্রি ক্লাস হতেই থাকবে, চলতেই থাকবে, বাট এর মাঝখানে তোমাদের কিন্তু 20 তারিখ থেকে তোমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম ক্লাসগুলো শুরু হয়ে যাবে। সেই জায়গার মধ্যে পুরো যে প্যানেলটা আমাদের রয়েছে, দেখো
এই যে পুরো প্যানেলটা আছে, এই প্রত্যেকটা ভাই আপা কিন্তু তোমাদের জন্য কন্টেন্ট গোছাচ্ছে, বিভিন্ন রাইটারের যে বই রয়েছে, টেস্ট পেপার রয়েছে, ওইখান থেকে প্রবলেম নিয়ে নিয়ে তোমাদেরকে সলভ করবে। সো বুঝতেই পারছো, দ্যার ইজ গোনা বি আ ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্রিস্টাল প্রিপারেশন, যেটা তোমার মিস করা একদমই উচিত না, বুঝছো? ওকে, আজকে ক্লাস কেমন লাগলো তোমরা তোমাদের মন্তব্য জানাতে পারো। আমাদের এসিপির যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো, তোমাদের মন্তব্যগুলো আমরা অ্যাপ্রুভ করে দিব। তোমাদের ক্লাস কেমন লেগেছে, ক্লাসে তোমরা পড়া বুঝতে পারছো কিনা সেটা জানতে পারো। আর অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করে রাখবা, সেটা তোমার প্রোফাইলে হোক বা বন্ধুর সাথে হোক, যেন এই ক্লাসগুলো তুমি পরবর্তীতেও চাইলে করে ফেলতে পারো। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলো পাবা। সো আজকে এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ক্লিয়ার। সেরা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সাথে, তোমাদের সাথে পুরো তোমরা খেয়াল রাখবা, তোমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলোর জন্য তোমরা করে ফেলো, ঠিক আছে? এগুলো ফ্রিতে সকলের জন্য। এবং 20 তারিখ থেকে আমাদের প্রাইভেট প্রোগ্রামের মধ্যে ক্লাসগুলো শুরু হবে, একদম মূল এমন না এই যেই টপিক পড়াচ্ছে এটা কিন্তু ফ্রিতে, আবার এই টপিক আরও বিস্তারিতভাবে আমাদের মূল গ্রুপে পড়ানো হবে। সো কোনোভাবে চিন্তা করার কোনো দরকার নেই যে ভাই ফ্রিতে পড়াচ্ছেন বলে এগুলোকে বাদ পড়ছে নাকি, না, সেটা সুযোগ নাই। প্রাইভেট গ্রুপে একদম পিওরলি নতুন করে শুরু হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, আজকে সন্ধ্যায় তোমাদের সম্ভবত হাবিব ভাইয়ের ক্লাস আছে, রাইট? সো তোমরা অ্যাকাউন্টিংয়ের ক্লাস, তোমরা ক্লাস মিস করবে না। ওকে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।